হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2019 অর্থাৎ শেষ জবে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষা তোমরা জানো দুটো শিফটে হয়েছিল। সেই পরীক্ষার সেকেন্ড শিফটের জেনারেল স্টাডিজ বা জিকের কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, অলরেডি তোমাদের প্রথম শিফটের জেনারেল স্টাডিজের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে, সেটার উপর কিন্তু অলরেডি একটা ভিডিও চলে এসছে। যারা ভিডিওটা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। এবং এই ভিডিওগুলো কেন দেওয়া হচ্ছে, যাতে তোমরা বুঝতে পারো যে ডাব্লিউবিপিএসসি কী ধরনের কোশ্চেন করে জিএস সেকশনে ক্লার্কশিপের, যাতে করে তোমরা আগামী যে ক্লার্কশিপ হতে চলেছে, যেটার ফর্ম ফিল আপ বর্তমানে চলছে, সেটা সম্বন্ধে তোমরা একটা স্পষ্ট ধারণা পেতে পারো। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো এক এক করে দেখে নিই কতগুলো কোশ্চেন এসেছিল, কোথা থেকে এসেছিল, কী টাইপের এসেছিল কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু সব আমরা দেখে নেব। চলো, প্রথমেই দেওয়া ছিল কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়, অর্থাৎ বিভিন্ন সাল, যেটাকে আমরা শুদ্ধ বাংলায় বলি সাল তামামি। ঠিক আছে, মানেটা কি? মানেটা হচ্ছে বিভিন্ন খেলাধুলার ইভেন্ট বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ইভেন্ট বলো, হিস্টোরিক্যাল ইভেন্ট বলো, কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এগুলো সম্বন্ধে কিন্তু কোশ্চেন করা হয়। ঠিক আছে, তো কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয়? 2010 সালে কমনওয়েলথ গেমস ভারতে অনুষ্ঠিত হয়। নেক্সট, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? একটা জিনিস তোমরা বুঝতে পারছো, আগের কোশ্চেনেও কিন্তু, আগের সেটেও কিন্তু বিভিন্ন দেশের রাজধানী থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। ঠিক আছে, বিভিন্ন দেশের রাজধানী থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। এই সেটটাও কিন্তু তার ব্যতিক্রম নয়, এখানেও কিন্তু রাজধানী থেকে প্রশ্ন এসছে। কি এসছে? অস্ট্রেলিয়ার রাজধানী কি? আমরা সবাই কোথায় ভুল করি? আমরা মেলবোর্ন দাগিয়ে ফেলি বা সিডনি দাগিয়ে ফেলি। না, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানী কি? ক্যানবেরা। নেক্সট, মাল্লাপুরম সম্পর্কে নিচে উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য? অসত্য মানে কোনটি সত্য নয়। ঠিক আছে, এটি একটি ইউনেস্কো অনুমোদিত সংস্কৃতির পীঠস্থান, এটি একটি পল্লব রাজাদের রাজধানী, এখানে কথাকলি নৃত্যের জন্ম হয়েছিল। না, ভুল হচ্ছে এটা, কথাকলি নৃত্যের জন্ম মল্লপুরমে হয়নি, তো এটা হচ্ছে ভুল কথা। ঠিক আছে, এই ধরনের কিন্তু স্টেটমেন্ট বেসড কোশ্চেন বা বিবৃতি সম্বন্ধীয় প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, অ্যাটলিস্ট একটা বা দুটো তুমি পাবে এই ধরনের কোশ্চেন। কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? চারটে দেওয়া রয়েছে। কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? পর্তুগিজদের কলোনি কোনটা ছিল না? পন্ডিচেরি ছিল, চন্দননগর আগে ফরাসিদের ছিল, তার আগে পর্তুগিজদের ছিল, গোয়া ছিল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু কোনোদিনও পর্তুগিজদের কলোনি ছিল না। ঠিক আছে, কোনোদিনই ছিল না। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এটা কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি যে কে প্রথম বাঙালি হিসাবে বা কে প্রথম অমুক পদে রয়েছেন, বিভিন্ন পদে প্রথম, বিভিন্ন কিছুতে প্রথম, এগুলো কিন্তু তোমরা পড়বে। উচ্চতম, বৃহত্তম, প্রথম, শেষ, এই ধরনের জিনিসগুলো কিন্তু স্ট্যাটিক জিকে বা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে, সেটা কিন্তু তোমাদের পড়া উচিত। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সি রাজাগোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। নেক্সট, ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপাল কে নিয়োগ করেন? ভারতের একটি অঙ্গরাজ্য মানে স্টেট বা রাজ্য, সেখানকার যে রাজ্যপাল থাকেন সেই রাজ্যপালকে কে নিয়োগ করেন? সেই রাজ্যপালকে নিয়োগ করেন প্রধানমন্ত্রী না, স্বরাষ্ট্রমন্ত্রী না, রাষ্ট্রপতি। আমাদের দেশের যে রাষ্ট্রপতি রয়েছেন তিনি ভারতীয় অঙ্গরাজ্যের যে রাজ্যগুলোর যে রাজ্যপাল তাদেরকে নিয়োগ করেন। ঠিক আছে, আচ্ছা, তোমরা যারা ফুড এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, ফুড এসআইয়ের পরীক্ষা সামনে আগত, তাদের জন্য কিন্তু আমাদের ইনস্টিটিউশনের তরফ থেকে একটা আকর্ষণীয় কোর্স লঞ্চ করা হয়েছে। কি? মাত্র 488 টাকা দিলে, মাত্র 488 টাকা দিলে তোমরা সম্পূর্ণ ফুড এসআইয়ের প্রিপারেশন উইথ মক টেস্ট এবং স্টাডি ম্যাটেরিয়াল, এবং তোমরা কিন্তু প্রিপারেশান আমাদের ক্লাসের মাধ্যমে করতে পারবে। লাইভ ক্লাস হয় এবং সেই ক্লাসগুলো কিন্তু পরে রেকর্ডে তোমাদের সম্পূর্ণ ক্লাসটা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এবং সমগ্রটাই হয় হচ্ছে আমাদের এই ডেডিকেটেড অ্যাপ প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে, মাত্র 488 টাকায়। আরও জানতে এই নাম্বারে দেওয়া রয়েছে, এখানে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, বা যে কোনো সংক্রান্ত জানার বিষয় থাকলে সেটা তোমরা জেনে নিতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ ফুড এসআইয়ের কিন্তু মক টেস্টেরও আমরা আয়োজন করেছি। যারা শুধুমাত্র মক টেস্ট দিতে চাও, অর্থাৎ নিজের যে প্রস্তুতি সেটাকে যাচাই করে নিতে চাও, তাদের জন্য কিন্তু মাত্র 55 টাকায় মক টেস্টের আয়োজন করা হয়েছে। মাত্র 55 টাকা দিলে কিন্তু তুমি কি পেয়ে যাবে? 50টার বেশি টপিক ওয়াইজ টেস্ট, 5টা ফুল মক টেস্ট, সলিউশন, অনলাইন টেস্ট। এই টেস্টগুলো কিন্তু আমাদের যে সেম ডেডিকেটেড অ্যাপ প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং, সেখানে কিন্তু তোমরা দিতে পারবে, এবং তার সাথে সাথে স্কোর, র্যাঙ্ক, এগুলো কিন্তু সব নিজেদের প্রস্তুতিটাকে সম্পূর্ণভাবে কিন্তু যাচাই করে নিতে পারবে। তো এটা সম্বন্ধেও জানার জন্য নিম্নে দেওয়া রয়েছে সেম নাম্বার 9088890010, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো
পরের প্রশ্নে চলে আসি। কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো, কেশব মহারাজ হচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। রিসেন্টলি তোমরা দেখেছো কেশব মহারাজের খেলা, যারা ওয়ার্ল্ড কাপ দেখেছো, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023, সেখানে তোমরা কেশব মহারাজের কিন্তু খেলা দেখেছো। নেক্সট, নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? তোমরা জানবে আমাদের যে দূতাবাসের প্রধান, সেই প্রধানকে হাই কমিশনার একমাত্র বলা হয় যুক্তরাজ্যে। যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম, বা যেটাকে আমরা চলতি ভাষায় কি বলি, ইংল্যান্ড বলি। ঠিক আছে, চলতি ভাষায় আমরা জানি ইংল্যান্ড হিসেবে চিনি। ইউনাইটেড কিংডমে ভারতীয় রাষ্ট্রদূতকে হাই কমিশনার বলা হয়। ঠিক আছে। নেক্সট, অমরকণ্টক কোথায় অবস্থিত? অমরকণ্টক কোথায় অবস্থিত? অমরকণ্টক মধ্যপ্রদেশে অবস্থিত। অমরকণ্টক হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, অমরকণ্টক মধ্যপ্রদেশে রয়েছে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? চা কোথায় উৎপাদন হয় না? এটা কিন্তু ইজিলি বলা যায়। আমি যদি জেনারেল নলেজ নাও জানি, আমি কিন্তু বলতে পারবো। কেন? আমরা জানি আসামে চা উৎপন্ন হয়, ত্রিপুরাতেও হয়, পশ্চিমবঙ্গের তো দার্জিলিংয়ের চা বিখ্যাত, তার মানে মধ্যপ্রদেশে হয় না। এবং অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এটাই, মধ্যপ্রদেশে চায়ের উৎপাদন কিন্তু হয় না। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা সাধারণ জ্ঞান কাজে লাগিয়েও, বা তোমার যতটুকুনি নলেজ রয়েছে সেটা কাজে লাগিয়েও, কিন্তু কমন সেন্স কাজে লাগিয়ে তুমি কিন্তু বিভিন্ন প্রশ্নের অ্যান্সার কিন্তু করে আসতে পারো। ঠিক আছে। নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় ছিলেন না? ধ্যানচাঁদ কিন্তু হকি খেলোয়াড় ছিলেন, সর্দার সিং ছিলেন, সন্দীপ সিং ছিলেন, মিল্খা সিং ছিলেন না। এবং আমরা জানি মিল্খা সিংয়ের জীবনের ওপরে কিন্তু একটা জীবনী বা বায়োগ্রাফি রিলেটেড কিন্তু একটা মুভিও তৈরি হয়েছে, ভাগ মিল্খা সিং। ঠিক আছে, ভাগ মিল্খা ভাগ। তো ইনি কিন্তু অ্যাথলেটিক্স প্লেয়ার ছিলেন, ইনি কিন্তু হকি খেলোয়াড় ছিলেন না। ঠিক আছে। নেক্সট, যারা তোমরা বিভিন্ন রাজ্য সরকারি পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমাদের ইনস্টিটিউশনের তরফ থেকে একটা কোর্স চালু করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে বেঙ্গল কম্বাইন্ড কোর্স। বেঙ্গল কম্বাইন্ড কোর্সে তোমরা কি পেয়ে যাবে? মাত্র 689 টাকার বিনিময়ে ওয়ান টাইম পেমেন্ট, সিঙ্গেল পেমেন্ট, কোনো এক্সট্রা তোমার পেমেন্ট করতে হবে না, নাথিং মাচ, জাস্ট 689 এই পয়সার বিনিময় বা এই ফিজের বিনিময়ে তুমি কি পেয়ে যাবে? সম্পূর্ণ 1 বছরের জন্য, অর্থাৎ তুমি আজকের ডেটে যদি স্টার্ট করো, সেখান থেকে আগামী 365 দিন সম্পূর্ণভাবে তুমি প্রিপারেশন করতে পারবে আমাদের এই অ্যাপের থ্রুতে অনলাইনে, যেখানে তোমরা কি পেয়ে যাবে? মক টেস্ট পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, রেগুলার ক্লাসেস, উইকলি 2 থেকে 3টে ক্লাসেস, 7-8 জন ফ্যাকাল্টির দ্বারা ক্লাসেস, এবং তার সাথে সাথে কিন্তু এক্সপার্ট গাইডেন্স, সব কিছু পেয়ে যাবে মাত্র 689-এ। এবং এটা 1 বছরের জন্য ভ্যালিড। ঠিক আছে, মানে অর্থাৎ আজকে তোমরা কোর্সটা কিনলে আগামী 1 বছর ধরে তোমরা ক্লাসটা করতে পারবে। এই সংক্রান্ত বেশি আরও জানার জন্য তোমরা এই যে নাম্বার দেওয়া রয়েছে 9088890010, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। নেক্সট, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? বিমস্টেক একটা গোষ্ঠী, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা ভারত তৈরি করেছিল, তার আন্ডারে অনেকগুলো রাষ্ট্র রয়েছে, পাকিস্তান কিন্তু নেই। এবার এটাতে আমরা একটা দিক থেকে এটা বলতে পারি, বিমস্টেকের মধ্যে এটা মানে আমরা বলতে পারি বিমস্টেকের পুরো কথা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ অফ মেরিটাইম সিকিউরিটি ট্রেড অ্যান্ড ইকোনমিক। ঠিক আছে, এই ধরনের মানে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, এগুলো সম্বন্ধে কিন্তু তোমাদের পড়তে হবে, যেটা আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি। তো বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয় হচ্ছে পাকিস্তান। নেক্সট, অশনি সংকেত গ্রন্থের রচয়িতা কে? অশনি সংকেত গ্রন্থের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত গ্রন্থের রচয়িতা। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর কোথায় অবস্থিত? শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হুগলি জেলায় রয়েছে। কামারপুকুর কোথায় রয়েছে? হুগলি জেলায় রয়েছে কামারপুকুর। ঠিক আছে। ভারতের পূর্বমুখী কর্মনীতির সূচনা করেন কে? পূর্বমুখী কর্মনীতি মানে কি? যেটাকে আমরা লুক ইস্ট পলিসি বলি। ঠিক আছে, যেটাকে আমরা লুক ইস্ট পলিসি বলি। এই লুক ইস্ট পলিসি পিভি নরসিমহা রাও তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তার সময় কিন্তু এটা চালু করা হয়েছিল। নরসিমহা রাওয়ের সময় লুক ইস্ট পলিসি কিন্তু চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, তোমরা যারা ক্লাসে বসে অফলাইনে বিভিন্ন রাজ্য সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য আমাদের ইনস্টিটিউশন আইবিটি বারাসাতের তরফ থেকে কিন্তু ডাব্লিউবিপিএসসির একটা অফলাইন ব্যাচ চালু করা হয়েছে মাত্র মাসিক 500 টাকার বিনিময়ে। অর্থাৎ মাসে মাসে তুমি 500 টাকা দিয়ে পেয়ে যাবে অফলাইনে এরকম স্মার্ট বোর্ডে, স্মার্ট ক্লাসরুমে কিন্তু ক্লাস করার সুযোগ, এবং তার সাথে সাথে এক্সপার্ট গাইডেন্স, পিডিএফ নোট, এবং তোমার যে হার্ড কপি নোট, অর্থাৎ নোট তোমরা পেয়ে যাবে হার্ড কপিতে, বই আকারে বা ধরো জেরক্স আকারে, যে আকারেই হোক তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তার সাথে সাথে বাংলায় সম্পূর্ণ নোটস থেকে শুরু করে স্টাডি ম্যাটেরিয়াল, টেস্ট, মক টেস্ট সব কিছু কিন্তু তোমরা কিসে পাবে? বাংলায় পাবে। ঠিক আছে,
মক টেস্ট নেওয়া হবে, এর সাথে সাথে তোমাদের অ্যাপ সাপোর্ট, অর্থাৎ আমাদের যে গুগল অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং, সেখানেও কিন্তু তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে, সেখানের মাধ্যমেও কিন্তু তোমরা বিভিন্ন কিছু প্রিপারেশান নিতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ ব্যাপারে আরও জানতে তোমরা এই যে নাম্বার দেওয়া রয়েছে 9088890080, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু অ্যাডমিশন চলছে, সিট কিন্তু অতি বলতে পারো লিমিটেড বা আসন সংখ্যা সীমিত, তোমরা কিন্তু তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। নেক্সট, বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? বিশ্বের উষ্ণায়নের জন্য অপশানগুলো দেখেই কিন্তু আমি বুঝে যাব, অপশানগুলো যদি দেখি সেটা দেখেই কিন্তু আমি ইজিলি বুঝতে পারবো যে বিশ্বের উষ্ণায়নের জন্য কোন কারণগুলো দায়ী নয়। ঠিক আছে, যেরকম জীবাশ্ম জ্বালানি ব্যবহার আমরা জানি এটা হচ্ছে আমাদের বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, পেট্রোলের গাড়ি দায়ী, কিন্তু সৌরশক্তির ব্যবহার এটা করলে বিশ্ব উষ্ণায়ন আরও কমে যাচ্ছে, এটা সবাই বলছে ব্যবহার করতে, তার মানে এটা দায়ী নয়, এই কারণটা বিশ্ব উষ্ণায়নের জন্য কি দায়ী নয়। ঠিক আছে, নেক্সট, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরোর পুরো কথা কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর সম্পূর্ণ কথা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। বিভিন্ন যে ভারতীয় সংস্থাগুলো রয়েছে বা সরকারি সংস্থা, তাদের সদর দপ্তরগুলো কিন্তু ভালো করে পড়বে এবং তাদের প্রতিষ্ঠা কবে হয়েছিল সেটাও কিন্তু ভালো করে পড়বে। নেক্সট, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? এই নদীগুলির মধ্যে কোনটি হিমালয় থেকে উৎপত্তি হয়েছে? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র কিন্তু মানস সরোবরের কাছে একটা জায়গা থেকে উৎপত্তি হয়েছে, একটা হিমবাহ থেকে, যেটা কিন্তু হিমালয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন কবে? তোমরা সবাই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ছিল, নাইটহুড তাকে প্রদান করা হয়েছিল, কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরোধিতা করতে গিয়ে তিনি কিন্তু নাইট উপাধি পদত্যাগ করেছিলেন কবে? 1919 সালে, যে বছর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? মানে এরা সবাই নোবেল পুরস্কার জয়ী, কিন্তু একজন আছে এর মধ্যে যার সাথে কলকাতার কোনো যোগাযোগ ছিল না। মাদার টেরিসার সাথে কলকাতার যোগাযোগ ছিল, তিনি কলকাতাতেই ছিলেন তার জীবনের অনেকটা বছর। সিভি রামন কলকাতাতে গবেষণা করেছিলেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি কয়েক বছর আগে তিনি ইকোনমিতে নোবেল পেলেন, তিনিও কিন্তু কলকাতার স্টুডেন্ট, কলকাতার কলেজ থেকে পড়াশোনা করেছেন। হরগোবিন্দ খুরানা একমাত্র কিন্তু নোবেল পুরস্কার প্রাপক ভারতীয় যিনি কিন্তু কলকাতার সাথে কোনো তার সম্পর্ক ছিল না। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? অরুন্ধতী রায় একজন লেখক, ভারতীয় লেখক, তিনি কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পাননি, বাকি সবাই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। তো কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারছো? আগে কি ধরনের কোশ্চেন করা হতো কে পেয়েছেন, এখন করা হচ্ছে কে পাননি। মানে আগে তুমি একটা স্পেসিফিক জিনিস মুখস্থ করতে, সেটা পরীক্ষায় এসে সেই জিনিসটা দেখলে হ্যাঁ এটা ঠিক, তুমি দাগিয়ে দিতে। এখন কোনটা বেঠিক বা ভুল সেটাও কিন্তু তোমাকে জাজ করতে হবে। তো কোশ্চেনের প্যাটার্ন দেখেছো, যত দিন যাচ্ছে চেঞ্জ হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতের পরমাণু শক্তি কমিশন বা পরমাণু দপ্তর, পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? হোমিও ভাবা, বা যার পুরো নাম হচ্ছে হোমিও জাহাঙ্গীর ভাবা। ঠিক আছে, হোমিও জাহাঙ্গীর ভাবা কিন্তু আমাদের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। নেক্সট, উইসেন বোল্ট উইসেন বোল্ট তোমরা সবাই নাম শুনেছো, একজন মানে লং ডিস্টেন্স দৌড়বিদ। তিনি হচ্ছে এখানে দেওয়া রয়েছে, এখানে লং ডিস্টেন্স দৌড়বিদ হিসাবে কিন্তু তিনি বিশ্বে পরিচিত। ঠিক আছে, এবং তিনি কিন্তু অলিম্পিকের অনেকগুলো মেডেল জয়লাভ করেছেন, গোল্ড মেডেল। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন বক্তৃতা কবে দিয়েছিলেন? 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগোতে ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন। আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 326, খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মেরও 326 বছর আগে তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। ঠিক আছে, নিচে উল্লেখিত বন্ধনগুলোর মধ্যে বন্দর হবে, এটা বন্ধন লেখা রয়েছে, বন্দরগুলোর মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানের নয়? মানে কোন বন্দরটা, এগুলো সব বন্দর বা পোর্ট, এই বন্দরের মধ্যে কোনটা পাকিস্তানে নেই? বন্দর আব্বাস,
বন্দর আব্বাস কিন্তু পাকিস্তানে নেই। ঠিক আছে, নেক্সট 1944 সালের 14ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সেই জায়গার নামটা কি? সেই জায়গার নাম হচ্ছে ময়রাং। ময়রাঙে কিন্তু ভারতীয় পতাকা উত্তোলন করেছিল নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে, যে আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যার নেতৃত্বে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা কিন্তু ভারতীয় পতাকা উত্তোলন করেছিল। নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? এখানে অনেকগুলো স্থানের নাম দেওয়া আছে। ভানুয়াটু, এটা কিন্তু একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র। নেদারল্যান্ড তোমরা জানো একটা রাষ্ট্র। কানাডাও একটা ফুল ফ্লেজ রাষ্ট্র বা সম্পূর্ণ রাষ্ট্র। আলাস্কা কিন্তু একটা রাষ্ট্র নয়। আলাস্কা কি? আলাস্কা হচ্ছে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকার হচ্ছে একটা প্রদেশ, একটা রাজ্য বলতে পারো আলাস্কা। ঠিক আছে, তো এটা একটা স্বাধীন রাষ্ট্র নয়। বোঝা গেল কি ধরনের কোশ্চেন আসছে, কি টাইপের কোশ্চেন আসছে তোমরা কিন্তু বুঝতে পারলে। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের কিন্তু আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হবে। ধন্যবাদ।